সেই ছোটবেলা থেকে শ্রেয়া এক নীরব কন্যা, নিশ্চুপ চাপা স্বভাবের অধিকারিণী। মূলত বাবার প্রতি ভীতিটাই ওকে এমন করে তুলেছে। বিশেষ করে শৈশবকালে যখন খেলার সঙ্গীদের কাছ থেকে অবহেলিত হয়ে ফিরে আসতো, ওর ভেতরটা ঠান্ডা শীতল হয়ে যেত। সেটা প্রস্ফুটিত হতো বাহ্যিক অংশেও। বাবার গর্জন শুনলে ও মাঝে মাঝে মায়ের পেটে মুখ গুজে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। একটা শব্দ উচ্চারণ করতো না, শুধুই ভিজিয়ে দিত মায়ের আটপৌরে সুতি কাপড়টা। বিষাদে, অবহেলায়, হারানোর বেদনায়, তিক্ত মুহূর্ত স্মৃতিতে ওর মন ধীরে ধীরে আরও ঠান্ডা হয়ে যায়। কখনো মায়ের মৃত্যুর পর আপনজন ছোঁয়া পায়নি সে। খোলামেলা প্রাণবন্ত হয়ে মেশা হয়নি কারো সঙ্গে। মা ব্যতীত অন্য কোনো আপন মানুষের স্পর্শ কেমন হয় সেটা আগে জানতো না শ্রেয়া। কপালগুণে রক্তের না হলেও আপন হতে পেরেছে প্রিয়র। তবুও জড়তায় রেশ রয়ে যায় অল্প স্বল্প ঈষৎ। এখন অনেক আপনজন ওর। বাবা, আম্মা, দেবর, বেস্ট ফ্রেন্ড, ননদ, দাদি, রহিমা খালা সবাই আছেন। প্রাণের চেয়েও প্রিয় হয়ে উঠেছে একটা মানুষ, যে সম্পর্কে ওর স্বামী। এত এত আপনজনদের ভিড়ে ওর নিজেকে আর অসহায় এতি মনে হয় না। যারা যারা ওকে অপছন্দ করে, একদিন ওদের মনে হয় একদিন সুন্দর জায়গা তৈরি করে নেবে, এটা ওর দৃঢ় বিশ্বাস। আমার বউ আমার সাথে এত মিষ্টি করে কথা বলে না কেন? মাঝে মাঝে বললেই পারে, আপনি আমার স্বামী, দূরে দূরে থাকেন কেন? আদর করতে পারেন না? পেছন থেকে ফিচেল রসাত্মক কণ্ঠস্বর তীক্ষ্ণভাবে বিঁধে শ্রেয়ার শ্রবণনালীতে। হাতের মোবাইলটা রেখে তড়িঘড়ি করে ব্যতিব্যস্ত হয়ে ঘুরে দাঁড়ালো ও। তৎক্ষণাৎ চক্ষু ক্যানভাসে আঁকে সুন্দর একটি দৃশ্য। তুর্যর হাতে বকুল ফুলের মালা। এটা কই থেকে আসলো? কি মন মাতানো সুঘ্রাণ! বড্ড মাতোয়ারা হয়ে উঠেছে নিস্তব্ধ কক্ষটা। এই ঘ্রাণটার সঙ্গে আধা ঘন্টা পূর্বেই তো ওর আর প্রিয় সাক্ষাৎ হয়েছিল। ওরা যে জায়গায় দাঁড়িয়ে গোগ্রাসে ভর্তা খেয়ে যাচ্ছিল, সেখানেই অবস্থান বকুল ফুলের গাছটা। কত অবলীলায় মধুর সৌরভ বিলিয়ে দিচ্ছিল সবাইকে। ও ভেবেই নিয়েছে চাচার ভর্তা বেশি বিক্রি হয় এই গাছের কারণে। সুবাস লোফে নিতেই হয়তো মানুষ ভর্তার অজুহাতে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকে। কিন্তু তুর্যের হাতে বকুল ফুলের মালা এলো কোথেকে? লজ্জায় প্রশ্ন করতে পারছে না সে। কী সব বলল সামনে দাঁড়ানো ব্যক্তি? ওর কিছু বলার অপেক্ষাও করল না তুর্য। কোমল হাতটা টেনে নিজের কাছে নিল। বকুল ফুলের মালাটা কবজিতে জড়িয়ে মগ্ন করে হয়ে পড়ল। খুব যত্নের সাথে পরিয়ে দিচ্ছে। শ্রেয়া ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে রইল। ছোট্ট করে প্রশ্ন করে ব্যাঘাত ঘটালো তুর্যের কাছে, এটা কখন আনলেন? তুর্য বেজায় বিরক্ত হলো, গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা পরে করা যেত না? শ্রেয়া ভাবভঙ্গি আঁচ করে ধীমস্বরে প্রত্যুত্তর করল, এখনই জানতে ইচ্ছে হলো তাই। আপনি কি বিরক্ত হয়েছেন? খুব। তোমাকে মারতে মন চাইছে। আমার রোমান্সের শত্রু তুমি। কত যত্ন করে পড়াচ্ছিলাম, এখন বিঘ্ন ঘটিয়ে যত্নের ত্রুটি রেখে দিলে। অধরে হাসি ফুটে উঠল শ্রেয়ার। ছোট ছোট বিষয়ে কত যত্ন মানুষটার। ভেতরে প্রচণ্ড ভালো লাগার প্রবণ বইছে। একটা সময় ছিল চাইলেও কিছু পেত না, আর এখন না চাইতেও কত কিছু, কত সুখ পেয়ে যাচ্ছে। তুর্য মালাটা পরিয়ে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো, যেন অসাধ্য কাজ সাধন করেছে। ঠোঁটে প্রফুল্ল হাসি, নিঃশব্দতা। হাতটা এখনও ধরে রেখেছে। বলল, এটা আসার সময় এনেছি। শ্রেয়া থ হয়ে গেল। অনতবিলম্বে জিজ্ঞেস করলো, কই আমি দেখিনি যে? তোমার সব কেন দেখতে হবে? আমাকে দেখো, কাজল চোখে আমাকে দেখে চোখ দুটোকে ধন্য করো। দেখি তো আপনাকে, লুকিয়ে অনেক দেখি। আমার দেখা সুদর্শন পুরুষ আপনি। কথাগুলো কণ্ঠনালীর মাধ্যমে বাহিরে এলো না, মনে পিঞ্জিরাবদ্ধ হয়ে থেকে গেল। তুর্য হাতটা ছেড়ে দিতে নিয়ে আবারও আঁকড়ে ধরল। দুই ওষ্ঠের সন্নিকটে নিয়ে এসে বকুলে সজ্জিত হাতখানা শ্রেয়ার অন্তঃস্থল থেকে তীর তীর করে কাঁপছে। তুর্য নরম থেকে ঠোঁট ডুবিয়ে দিল। চোখের পলকে শিরশির করে উঠল শ্রেয়ার সমস্ত অঙ্গ। সর্বাঙ্গে নিদারুণ কম্পন, আন্দোলন। দেহের তাপমাত্রা উষ্ণ। তুর্য বকুল ফুলের ঘ্রাণ নাসারন্ত্রে টেনে নিয়ে ভ্রু উঁচিয়ে বলে উঠল, জ্বর আসছে নাকি? দেহের তাপ বেড়ে গেল হঠাৎ। শ্রেয়ার সমস্ত বদন রক্তাভ, লালের প্রলাপ পড়েছে। মিহিকণ্ঠে উচ্চারণ করে, তেমন কিছু না। কিঞ্চিত তফাৎ বোধ হয় আর সইতে পারল না তুর্য। শ্রেয়ার হাতটা নিজের বুকের বাঁ পাশে রাখে কোমর জড়িয়ে দেহটা আঁকড়ে ধরে বুকের ভেতর। শ্রেয়া থমকে গেল, স্তব্ধ হয়ে পড়ল। অনিয়ন্ত্রিত হয়ে পড়ল হৃদস্পন্দন। তুর্যের বুকে অবস্থিত হাতটা বারংবার নড়চড় হচ্ছে, কাঁপছে। তুর্য হালকা ঝুঁকে আসলো। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ মাখল শ্রেয়ার মসৃণ কোমল গালে। সঙ্গে সঙ্গে শ্রেয়ার হাতটা তুর্যের গেঞ্জি খামচে ধরে মৃদু মৃদু হাসল। কোমরের বাঁধন কঠিন হতে কঠিনতর হয়ে মিশে নিল চিকন দেহখানি। বলল, আমার সামান্য চুমোতে তোমার দেহের এত উত্তাপ? আগে জানতাম চুমোতে জ্বর ভালো হয়, আজ জানলাম চুমোতে জ্বর হয়। এটা অবশ্য নিব্বানিব্বিদের জানা উচিত, নয়তো আজীবন ভাববে
চুমোতেই বুঝি জ্বরের ওষুধ। শ্রেয়া ঠোঁট টিপে হাসে, তবে সেটা অগোচরে। তুর্য ওকে আঁকড়ে ধরে রেখে কর্ণপাতে ঠোঁট ছুঁয়ে বলল, আমার পছন্দটা পাল্টে গেল। তোমার পছন্দগুলো আমার চাওয়া হয়ে উঠল। তোমাকে স্ট্রং করতে চেয়ে আমি দুর্বল হয়ে পড়লাম তোমার প্রতি। কীভাবে হলো এইসব শ্রেয়সী? অন্তপুরে ঝড়ের শুরু। সেই ঝড়ের প্রচণ্ড বেগ সব কিছু নাড়িয়ে তুলেছে। শ্রেয়ার দু ঠোঁট নড়ে উঠল। আমি একটা বাক্যে শুরু হয়েছিল সবে। পুরোটা বলার আগে তুর্য শান্ত নরম কণ্ঠে পুনর্বার বলে, আমি তোমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরি। নিরুত্তর হতবাক শ্রেয়া। ওর শরীর বলিষ্ঠ বাহুবন্ধনে আবদ্ধ। আর কতটুকু শক্তি প্রয়োগ করলে একদম ঢুকে যাবে ও তুর্যের বুকে। বুকের কাছ থেকে হাত সরিয়ে দু হাত আস্তে ধীরে মনে মনে দ্বন্দ্ব নিয়ে ও তুর্যের পিঠে রাখল। এতেই যেন সম্মতি লুকিয়ে আছে। নিমেষে আলিঙ্গন অত্যাধিক গাঢ় হয়। সাহস সঞ্চয় করে একটা প্রশ্ন করল শ্রেয়া, আমাকে স্ট্রং দেখার জন্যই সেদিন ফুলসজ্জার রাতে ভালোবাসেন না বলেছেন, তাই না? এখনও কি বলেছি ভালোবাসি? তুর্যের নিরলস জবাব শুনে শ্রেয়া প্রতিবাদী কণ্ঠে বলল, আমি বুঝে নিয়েছি। আমার হৃদয় থমকেছে। সেদিন রাস্তায় বলা কথাগুলোর মানে বুঝতে আজ আর ভাবতে হয় না আমার। তুর্য মুখ সরিয়ে এনে শ্রেয়ার মুখের দিকে তাকালো। ততক্ষণে মাথা নুইয়ে ফেলেছে শ্রেয়া। নিজের কথায় নিজে আহাম্মক বনে গেল ও। তুখর অনিমেষ নেত্রের চাহনি ও সহ্য করতে পারবে না। আই কন্ট্যাক্ট সম্ভব নয় ওর পক্ষে। এই চাহনিতে ও হাজারবার লজ্জাবতী হবে, তবুও পারবে না চোখে চোখ রাখতে। মুহূর্তেই তুর্যের তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, অবশেষে বুঝলে। নয়তো ভেবেছিলাম বউ আমার সারা জীবন গাধিই থাকবে। স্ট্রং না বানাতে পারি, গাধি শব্দটার ইতি তো টানতে পারবো? আনমনে কপাল কুঁচকে এলো শ্রেয়ার। প্রশ্ন করলো, স্ট্রং? তুর্য চিকন দেহখানি বন্ধনমুক্ত করে দেয়। শ্রেয়ার হাতটা ধরে শোবার ঘরের সাথে লাগোয়া বারান্দায় নিয়ে আসলো। ওকে একটা টুলে বসিয়ে দিল সে। নিজে বসলো ওর সামনে হাঁটু গেড়ে। বলল, কোনো একদিন চৌধুরী বাড়ির বারান্দায় বসে বলেছিলাম আমি তোমাকে চাই না। সত্যি সেদিন আমি কোনো দুর্বল শ্রেয়সীকে চাইনি। বউ হিসেবে তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনলেও তুমি এসেছিলে আমার হৃদয় হরণকারিণী হয়ে। তোমার ছোটোবেলার ছবি দেখে প্রথম এক অসহনীয় অনুভূতি জাগে আমার মাঝে। অনুভূতির প্রখরত্ব এতটাই বেশি, আমি সেদিনের পর তোমাকে চেয়েও ঘৃণা করতে পারিনি। শুধু মনে হয়েছিল আমার তোমাকে চাই, জীবনে রেখে দেই তোমাকে। আর যেদিন জানলাম তুমি আমার বউ, তখন শুধু মাথায় আসে এত নরম চরিত্রের মেয়েটা কেন আমার হলো। ও যখন অন্যের কথায় আচরণে কষ্ট পাবে আমি কিভাবে সহ্য করব? অন্যকে জবাব দেওয়া শেখাতে হবে ওকে। জীবনটাকে আরও কঠিন পরিস্থিতিতে নিয়ে যেতে হবে, যেন ও উপলব্ধি করে স্ট্রং হওয়া ছাড়া জীবনে টিকে থাকা দুর্বিষহ হয়ে যায়। যেমন আমার মা ওর ফিরে আসার পরও সরলতার সুযোগ নিয়ে অসহায় ভেবে তাড়িয়ে দিল ওকে। তাহলে জীবনে ও সবসময় এভাবেই নিজেকে গুটিয়ে নেবে? অনেক চিন্তায় পড়ে যাই। তুর্য থেমে যাওয়াতে অশান্ত হয়ে পড়ে শ্রেয়া। লম্বা লম্বা আঙ্গুলের ফাঁকে নিজের ছোট ছোট আঙ্গুল গুলিয়ে প্রশ্ন ছুঁড়ে দিল, থামলেন কেন? তুমি দুর্বল চিত্তের মেয়ে শ্রেয়সী। নিজের অধিকার ছিনিয়ে নিতে জানো না তুমি। নয়তো কেমন করে পারতা অহমিকাও আমার বিয়ে সহ্য করতে? একটাবার কাউকে বলেছ? বলনি। প্রথম যেদিন জানলে আমি তোমার স্বামী, প্রিয়দের বাড়ি থেকে পালিয়ে চলে আসলে চট্টগ্রাম। তারপর আমার আর অহমিকার বিয়েকে মেনেই নিচ্ছিলে। এটা কি তুমি ড্রামা পেয়েছিলে? এটা তোমার বাস্তব জীবন শ্রেয়সী। লড়াই করে বাঁচতে হয় এখানে। তাহলে তুমি তা না করে সব কিছু থেকে গুটিয়ে কেন নিচ্ছিলে নিজেকে? এমনকি তোমার ভেতরের প্রতিবাদী রূপটা জাগানোর জন্য আমি নিজেকে ক্ষতবিক্ষত করেছি। সেই রাতে তুমি কষ্ট পেয়েছো কতটুকু, তার থেকে বেশি আমি পেয়েছি। কারণ তোমার দুঃখগুলো আমারই। বিনিময়ে শুধু একটু স্ট্রং শ্রেয়সী চেয়েছিলাম, যে আমি না থাকলে কখনো ভেঙে পড়বে না। এই রাতে এত কিছু বলার একটাই মানে ছিল, তুমি আমাকে যোগ্য জবাব দিবে। তোমার মায়ের উদাহরণ দিয়েছিলাম কারণ তুমি যেন ওনার মতোই মনের দিক থেকে শক্ত থাকতে পারো। আড়ালে ভালোবাসার যন্ত্রণাটা খুবই ভয়ঙ্কর, তাও সহ্য করেছি। কেবল বলবে বলে আমাকে বইয়ের অধিকার দিন। কিন্তু তুমি নিজের অবলা রূপটাতেই সীমাবদ্ধ থাকলে। তুমি যেতে গেলে, হেরে গেলাম আমি। যদি পারতাম তবে নিউজ পেপারে ছাপাতাম বউকে স্ট্রং করতে গিয়ে স্বামী নিজেই দুর্বল হয়ে গেল। একেই বলে সঙ্গদেশের স্বভাব নষ্ট। শ্রেয়া স্তব্ধ নির্বাক। তুর্য এত ভেবেছে ওর জন্য? আসলে কেন পারে না ও নিজের অধিকার নিতে? এভাবে কি জীবন চলে? তুর্য যদি স্টেপ না নিত তাহলে আজ সে না, অহমিকাই তার জীবনে অর্ধাঙ্গিনী হয়ে থাকতো। তুর্যের এত এত হেয়ালিপনাতে ভালোবাসা ছিল। ফুলসজ্জার রাতে বলা এক একটা বাক্যকে ছিল ওকে স্ট্রং দেখার চাওয়া প্রবণতা। তাহলে ইঁদুরের কামড়? শ্রেয়ার মন বলল সেটা একটা চরম মিথ্যে ছিল, লেকচারার সাহেবেই দিয়েছিলেন। লজ্জায় তুর্যের বুকে ঢলে পড়ল ও। তুর্য পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। শ্রেয়া চুপটি করে বুকে মুখ গুজে রাখে। একমাত্র ওর
ভেতরকার সত্তা জানে ও বুকে মুখ লুকাতে কতটা বিসর্জন দিয়েছে ও। এতে যদি ভালোবাসার মানুষটা অল্প পরিমাণ শান্তি পায়। তুজের অধরকণে সুপ্ত হাসি, কণ্ঠে ফিচলেমি। এখন কেন অধিকার খাটাচ্ছ? স্যার নিঃসংকোচ উত্তর, অত্যন্ত মৃদুস্বরে। কারণ স্যার আমাকে অধিকার খাটানো শিখিয়েছে। তুর্যের গলায় রাগের আভাস, কিছুটা রেগেমেগে আওড়ায়। ছাত্রীকে বুকে নেই না আমি, বউকে নেই। সরো আমার বুক থেকে। শ্রেয়া সরল না, নড়ল না সামান্য পরিমাণ। চন্দ্র রোশনায় বিলীন করেছে। অমানিসার ডুবে থাকা বারান্দায় আসছে একটু আধটু আলো। কানে আসছে তুর্যের শাসন মিশ্রিত কণ্ঠস্বর, স্যার ডাকবে না আর। আয়ুষ ও প্রিয় বারান্দায় এসেছিল রাতের বাতাস উপভোগ করতে, কিন্তু চাঁদের আলোতে তুর্য শ্রেয়াকে দেখে ঝটপট রুমে ফিরে আসলো। প্রিয় অবশ্য ওকিঝুঁকি দিয়ে নিজেদের বারান্দা থেকে চুপি চুপি দেখতে চেয়েছিল, কিন্তু আয়ুষের জন্য সকল চেষ্টা বিফলে। যতবার দরজার কাছে গিয়েছে, আয়ুষ টেনে হিঁচড়ে ফিরিয়ে এনেছে। এখন একা একা সমান আফসোস নিয়ে প্রিয়র। মানুষ নাকি বারান্দা থেকে কত কপত কপতির রোমান্স দেখে, অথচ ও আয়ুষের জন্য দেখতে পারল না। লোকটা নিজে নিরামিষ, ওকেও বানাচ্ছে এমন। খেপে গিয়ে আয়ুষের বুকে গুটিসুটি মেরে রইল। মনে মনে বেশ তৃপ্তি পাচ্ছে ও। এটাও জানে আয়ুষও পাচ্ছে। ভালোবাসা শেষ হলেও কখনো কখনো সম্মান রয়ে যায়, এবং সেই সম্মান থেকে সৃষ্টি হয় মানুষটার ভালোর চাওয়া। রাত্রির মধ্যভাগে শহরতলিতে নিঝুম নেমে এসেছে। হাওয়াও বয়ে চলেছে শব্দহীন। দিনের সবটা সময় ক্লান্তিতে কাটিয়ে সহস্র পরিশ্রমী মানুষ প্রিয়র তালিকায় যোগ করেছে এই নেশারা নিশিথিনীকে। চোখের পাতায় আধার নেমে এলে কায়ের অবসাদের পরিসমাপ্তি হয়তো ঘটে। শ্রেয়া তুর্যর বুক থেকে সরে আসার জন্য নড়চড় শুরু করলো। বক্ষস্থল হতে কোমল দেহ আলগা হচ্ছে। ধীরে ধীরে তা মস্তিষ্ক ধারণ করতেই তুর্য পিঠের উপর চাপ ঈষৎ কঠিন করে। শ্রেয়ার কেশগুচ্ছের মধ্যবর্তী স্থানে ওষ্ঠাধর ডুবিয়ে রাখে কিয়ৎ পরিমাণ সময়। হয়তো সেকেন্ড পেরিয়ে মিনিটের বোঠায় আটকে যায় সময়টা। দুই অধর কিঞ্চিত ফাঁক হয় তুর্যের। শ্রেয়ার মুখশ্রী তুলে চিবুকে আঙ্গুল রাখে। নেত্রে ভাসে রক্তাভ চেহারা নিমিলিত আঁকি পড়ল। চিবুক হতে মন্থর গতিতে বৃদ্ধাঙ্গুল ছুঁই ছুঁই করে স্পর্শ করে ফেলে চিকন সরু গোলাপি ঠোঁট। শ্রেয়া সামলে তা উঠতে পারে না। কী ভয়ঙ্কর অনুভূতি! কতটা গভীর স্পর্শখানি! আস্তে আস্তে বেড়ে যায় অধর যুগলের কম্পন। তুর্য হাসে, আওয়াজবিহীন প্রাণবন্ত হাসি। দুর্বল চিত্তের মেয়েটা কেমন অশান্ত হয়ে পড়েছে। তার এতটুকুন গাঢ় ছোঁয়া সইতে হিমশিম খাচ্ছে, লজ্জা পাচ্ছে। কাঁপনের মাত্রা দীর্ঘ না করে আঙ্গুল ছড়িয়ে আনে ঝটপট। তৎপরে প্রশ্ন করল, কি হয়েছে? সরে যাচ্ছ কেন? শ্রেয়া চোখ উঁচিয়ে দৃষ্টি মেলালো। চাহনিতে মাদকতা ও একরাশ লজ্জার সংমিশ্রণ। দ্বিধান্বিত কণ্ঠে বলল, কখন থেকে এভাবে দাঁড়িয়ে আছেন? আপনার পা ব্যথা করছে হয়তো, চলুন রুমে যাই। পা ব্যথা করছে না, তবে একটা কথা মনে পড়ে গেল। কী কথা? পরশু যে পরীক্ষা, এটা মাথায় আছে? অনেকক্ষণ তো বুকে ঘাপটি মেরেছিলে, এখন মুখ ধুয়ে পড়তে বসো। আমি আগেই পড়া শেষ করে রেখেছি, পরীক্ষার আগের রাতে একটু দেখলেই হবে। তাহলে আর কি, তোমার জামাইয়ের বুক তোমার জন্য ফ্রি। শ্রেয়া ছাত্রী হিসেবে বেশ মেধাবী। ডিপার্টমেন্টের কোন স্টুডেন্টটা কেমন, শিক্ষক হওয়ার সুবাদে অজানা নয় তুর্যের। শ্রেয়া মিহিসরে বলল, রুমেই যাব। সাথে সাথেই তুর্য শ্রবণগ্রন্থির নিকটস্থ বলে ওঠে, রুমে যাওয়ার এত উতলা, ব্যাপার কি? সমগ্র অঙ্গ শিরশির করে উঠল ওর। ফের প্রয়াস চালালো তুর্যের বাঁধন থেকে মুক্ত হওয়ার। ও সত্যিই ভেবেছিল এতক্ষণ এভাবে বসে থেকে বোধহয় পা ব্যথা হয়ে গিয়েছে তুর্যের। অথচ লোকটা ওকে নিমজ্জিত করেছে লজ্জায়। এই তেরাবেঁকা কথাগুলোই তো ভালো লাগে ওর। মানুষের সৌন্দর্যের, কথার, ব্যক্তিত্বের, অঙ্গভঙ্গির, চালচলন, কত কিছুর প্রেমে পড়ে। শ্রেয়া না দেখে প্রেমে পড়ে যায়। আর দেখার পর তুর্যের কথাগুলো ওর অনুভূতির আরও গাঢ় করেছে। সুস্পষ্ট দুহাত সরিয়ে আনলো তুর্য, ছেড়ে দিল দেহখানা। শ্রেয়া চট করে উঠে দাঁড়ায়। শাড়ির অবস্থা প্রচণ্ড এলোমেলো, অগোছালো। ব্যস্ত হাতে ঠিক করার চেষ্টা করছে সে। তুর্য কতক্ষণ চেয়ে থেকে নিজের ঠোঁটে উপরে ঠোঁট চেপে ধরে। হাত বাড়িয়ে প্রথমে বিধ্বস্ত কুচিগুলো ঠিক করে প্রশ্ন করে গম্ভীর কণ্ঠে, শাড়ি পরেই ঘুমাবে? শ্রেয়া অস্পষ্ট রশিদে মাথা নামিয়ে হায়া বোঝায়। তুর্য আর কথা বাড়ালো না। ওর হাতটা ধরে এতক্ষণ ধরে নির্জন থাকা কক্ষে আসে। দুজনের দেহ এলিয়ে পড়ে বিছানার দুপ্রান্তে। মাঝে অনেকখানি ব্যবধান। শ্রেয়ার পায়ের তলা জ্বলছে, ভেতরটা উসখুস করছে। এই তো কাছে এলো দুজন, তবে দুটো দেহ কেন অদূরে? যখনই কোনো বিষয় অস্থিরতা কাজ করে এই হাল হয় ওর। ক্রমাগত জ্বলতে থাকে পায়ের তলা। আস্তে ধীরে ও হাত রাখে নিজেদের মাঝের খালি জায়গাটাতে। নিমেষেই ওর হাতটা কারো করপুটে বাঁধা পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগে সমস্ত তফাৎ খুঁচিয়ে তুর্য বকুল সজ্জিত হাতটাও 5 আঙ্গুলে বেঁধে নেয়। হাতের এলোমেলো বিচরণ, নরম বকুল ঝরে পড়ে সুতো ছিঁড়ে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। আবছা আলোতে মিলেমিশে একাকার হতে থাকে উত্তপ্ত নিঃশ্বাস।
শ্রেয়ার গলা শুষ্ক হয়ে উঠেছে, বুক ধড়ফড় করছে, হৃদযন্ত্রের গতি অত্যন্ত বেসামাল, ভয়াবহ রূপ ধারণ করেছে যেন এক একটা স্পন্দন। কিঞ্চিত দূরত্ব রাখিনি তুর্য, ওর কাছাকাছি এসে গলায় মুখ ছুঁয়ে দেয়, কণ্ঠস্বর অতীব নেশাক্ত প্রকারও, এক নিঃসংকোচ মায়াময় আবেদন করে বসে। শ্রেয়সী, আমার হবে? নেত্রোদয় বুঝে আসে ওর, চক্ষু কার্নিশ ছুঁয়ে নেমে যায় জল। এত হৃদয় নিংড়ানো কেন বাক্যটা? কী করে জবাব দিবে ও? তুর্য এক হাত ছেড়ে দিয়ে শ্রেয়ার উন্মুক্ত কোমরে রাখল, গালে ঠোঁটের স্পর্শ এঁকে বলল, মুখে জবাব দিতে হবে না, সম্মতি হিসেবে অন্যভাবে বুঝিয়ে দাও। অপেক্ষাটা দীর্ঘ করো না আর, এটা যে যন্ত্রণা শ্রেয়সী। এই আকুল কণ্ঠ আর শুনতে চায় না শ্রেয়া। কাঁপা কাঁপা অধৈর্যকল তুর্যের গালে রাখল। তাদের স্থায়িত্ব হলো সেকেন্ড খানিক, সরিয়ে আনলো তড়িৎ বেগে। শরীরের ভাজে ভাজে খেলে গেল তরঙ্গ এবং শাড়ির ভাজে ভাজে প্রিয় মানুষটার হাতের ঈষৎ বিচরণ। জানালার ধার ছুঁয়ে আসা চাঁদের রূপে শ্রেয়ার চোখে পড়ে তুর্যের ওর মুখশ্রীর পানে রাখা অনিমেষ অপলক দৃষ্টি নেত্র। তড়িঘড়ি করে মাথায় ওড়না চাপিয়ে নিল শ্রেয়া। প্রিয় এখনও হাতে ঘড়ি পড়ছে। শ্রেয়া বিরক্ত ভঙ্গিতে আওড়ায়, পরীক্ষা শেষ হয়ে যাবে, তুই ঘড়ির বেল্ট বাঁধতে বাঁধতে। এটা কি রিকশায় বসে বাঁধতে পারতি না? প্রিয় তবুও নাছোড়বান্দা, দাঁড়িয়ে একটা মিনিট নষ্ট করেই ঘড়িটা পড়ল। এসব পড়া পরীক্ষা ভালো লাগে না ওর। আয়ুষ যদি মুখে স্রেফ একটাবার উচ্চারণ করে, তোমার আর পড়তে হবে না, তাহলে ও আয়ুষকে গুনে গুনে 100টা চুমু খাবে। কিন্তু এটা কখনো হবার নয়, সেটা সে দিব্যি জানে। মুখ কালো করে শ্রেয়ার সাথে বেরিয়ে পড়ল। ভাগ্য সুপ্রসন্ন হয় সাথে সাথেই রিকশা মিলে। প্রিয় ঘুম ঘুম চোখে প্রশ্ন ছুড়ে দিল, ভাইয়া চলে গিয়েছে? হ্যাঁ, ওনার ডিউটি আছে পরীক্ষার হলে, তাই একটু আগে বেরিয়ে গিয়েছেন। ও, তুই কি ওনার উপর রাগ? প্রিয় চোখ বড়সড় করে ব্যগ্র গলায় বলে ওঠে, আরে না, আসলে ভাইয়ার কারণে রাতে বেশিক্ষণ পড়তে হলো আমাদের, তাই এখন ঘুম পাচ্ছে। তোর পাচ্ছে না? শ্রেয়া ক্ষীণ হেসে জানায়, না, দেখিস ঘুমাতে ঘুমাতে রিকশা থেকে পড়ে যাস না। প্রিয় সহজ সরল স্বীকারোক্তি, আমার শ্রেয় থাকতে কখনো পড়ব না। শ্রেয়ার কণ্ঠনালী গলিয়ে কথা বেরিয়ে আসলো না। সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল ও। এত বিশ্বাসের পিঠে কিছু বলারও থাকে না, বলতে গেলে উপযুক্ত শব্দ নেই। দু বান্ধবী মিলে দৌড়ে পরীক্ষার হলরুম পর্যন্ত আসে। ইতোমধ্যে স্যার ঢুকে গিয়েছে। শ্রেয়া ভালো করে তাকাতেই দেখে আজ ওদের হলে তুর্য পড়েছে। ওকে দেখে ঢোকার আদেশ দেয় তুর্য। তাড়াতাড়ি করে প্রবেশ করে দুজনে। তুর্য শ্রেয়ার সামনে খাতা রেখে চলে গেল। আর চোখে একটু চেয়ে খাতায় নাম লিখতে মনোনিবেশ করে শ্রেয়া। কী মনে করে অজান্তেই পুনর্বার তুর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। অন্তঃস্থল মন দ্রিম করে উঠল। নয়নজোড়া আটকা পড়ে তুর্যের ঘাড়ের লম্বা দাগটার দিকে। আঁচড়টা অত্যাধিক তাজা দেখাচ্ছে। ফাঁকা ঢোক গিল। একদিন আগের আঁচড়টা এখনও আছে। এত গভীরভাবে দিয়েছিল, কই তুর্য তো কোনো প্রতিক্রিয়া করেনি। শরমের চোখ মুখ কুঁচকে আসছে বারংবার। তুর্য শ্রেয়ার মুখভঙ্গি দেখে ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো। খাতায় নামটাম না লিখে মেয়েটা এমন করছে কেন বুঝতে পারছে না সে। ঘণ্টা পড়লে প্রশ্ন দেওয়ার বাহানায় কাছে এসে দাঁতে দাঁত টিমে সরে জিজ্ঞেস করলো, কী হয়েছে? তড়াক করে লাফিয়ে ওঠে শ্রেয়া। অপ্রস্তুত ভাব। প্রশ্নটা হাতে নিয়ে অপর দিকে চেয়ে দেখে অন্য একজন স্যার প্রশ্ন দিচ্ছেন। পাশের মেয়েটাও ড্যাব ড্যাব করে চেয়ে আছে, তাই চেয়েও কথাটা বলতে পারল না। চুপচাপ লেখায় মনস্থির করে, কিন্তু তাও ঠিকঠাক হচ্ছে না। বারবার তুর্যর ঘাড়ে চোখ চলে যাচ্ছে। পুরোটা পরীক্ষায় দিল ও এমন করে। বার কতক তুর্য চোখ রাঙিয়েছে সকলের অগোচরে, তবুও লাভ হলো না বিশেষ। যেন ও পাহারা দিচ্ছিল কেউ তুর্যর ক্ষতটা দেখে নিল কিনা। পরীক্ষা শেষ হতেই প্রাণ ফিরে পেল। খাতা জমা দিয়ে বের হতে প্রকৃতির তরফ হতে উপহারস্বরূপ পাওয়ায় স্নিগ্ধ প্রশ্বাস টেনে নিল অভ্যন্তরে। প্রিয়র চিন্তা হচ্ছে অনেক, পরীক্ষা তত একটা ভালো হয়নি। আয়ুষ বলেছে রেজাল্ট ভালো না হলে ওকে কম কম আদর করবে। একদিকে পড়তে দম বন্ধ হয়ে আসে, অন্যদিকে আয়ুষের অমন শর্ত। মোবাইল বের করে আয়ুষকে ফোন দিল। রিসিভ হতে কিছুদের চলে যে কথা বলতে বলতে। যে কেউ দেখলে অনায়াসে বলবে মেয়েটা নতুন নতুন প্রেমে পড়েছে। হাঁটতে হাঁটতে কথা বলা, গাছের পাতা টেনে ধরে কথা বলার সময়, গাছের গায়ে নখের আঁচড় একটা কাটা, এগুলো নাকি নব্য প্রেমে পড়ার লক্ষণ। এতিমখানার আপার কাছ থেকে শুনেছিল শ্রেয়া। আলতো হাসলো এটা ভেবে, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল হুট করে একটা কণ্ঠস্বর শুনেই। সরব করে পাশে তাকালো। তুর্য ধারালো দৃষ্টি তাক করে রেখেছে। পুনশ্চ প্রশ্ন করে, পরীক্ষা দেওয়ার সময় এমন করছিলে কেন? শ্রেয়া অবিন্যস্তভাবে এদিক সেদিক তাকায়। ঘাবড়ে যাওয়া কণ্ঠে প্রত্যুত্তর করে, আপনার জন্য। তুর্যের মেজাজ তুঙ্গে উঠে আছে। খাতা নেওয়ার সময় আগ্রহের ফলে কয়েক পৃষ্ঠায় চক্ষু বোলায়। ফলস্বরূপ দু একটা ভুল বিক্রিয়া
চোখে লেগে যায় তার। এসব শ্রেয়ার গাফিলতির ফলাফল তা বুঝতে বাকি নেই। রাগান্বিত গলায় বলে উঠল, আমার জন্য মানে? আর এত নার্ভাস ফিল করছিলে কেন? ভার্সিটিতে সবাই জানে তুমি আমার ওয়াইফ। কীভাবে? শ্রেয়ার কণ্ঠে বেড়ে যায় মৃদু। মোবাইল বের করে নিজের ফেসবুক আইডি চেক করো। তুর্যের কথা শুনে দ্রুত হাতে মোবাইল বের করে নিজের আইডিতে ঢুকলো। মেসেঞ্জার ব্যবহার করে না ও। বিয়ের ক্যাচাল ফ্যাচালের জন্য বহুদিন অনলাইন জগতে আসা হয় না। এখন ঢুকেই ও হতভম্ব। মোবাইল কখনই লক করে দেয় না সে, এমনকি ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত সেভ করে রাখা। তাই কাজটা কোনোরকম ভেজালবিহীন সেরেছে তুর্য। ম্যারিড স্ট্যাটাসের কমেন্টে মানুষের শুভেচ্ছার ঢল নেমেছে। এটা কখন করেছেন আপনি? করেছি কোনো এক সময়। এখন পরীক্ষার হলে ওইসব করার কারণ কি বলো? তুর্যের চাউনি প্রশ্নসূচক। শ্রেয়া আমতা আমতা করে প্রত্যুত্তর করে, আপনার ঘাড়ে। আমার ঘাড়ে? নর্মাল একটা কথা বলতে প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছে শ্রেয়ার। এটার কারণ সম্মুখে উপস্থিত মানুষটাই। আহত সুরে এক নিঃশ্বাসে বলল, নখের আঁচড় দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কানে ছিদ্র দিয়ে হুড়মুড় করে ঝংকার তুলে কয়েকটা বাক্য প্রকাশ করে। তাতে তোমার কি? আমার বউয়ের আদর মাখা চিহ্ন নিয়ে আমি দেশ বিদেশ সব ঘুরে আসব। কোনো সমস্যা? শ্রেয়ার মাথাটা চক্কর দিয়ে উঠল, ব্যাককল বনে গেল। আপনি দু ওষ্ঠ আলগা হয়ে আসে। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে জবাবে বলল, না। শ্রেয়া ধীরস্থির ভঙ্গিতে গুটি গুটি পায়ে ছাদের দরজা অবধি এলো। গরম গরম নিঃশ্বাস ফেলছে ও। সামনে তাকিয়ে দেখে তুর্য কানে মোবাইল ধরে রেখেছে, হয়তো কথা বলছে কারোর সাথে। সূর্যের প্রখর তাপে ছোট ছোট চুল থেকে ঘাম বেয়ে ঘাড় পিঠ স্পর্শ করছে। কিঞ্চিত পরিমাণ ভিজে উঠেছে পরনের নীল টি শার্ট। এই লোকের কি কষ্ট হচ্ছে না? ঘামে হাতের লম্বা লম্বা লোমশগুলো হতাশায় দুঃখে লেপ্টে আছে। এইবার শ্রেয়ার ভীষণ খারাপ লাগছে। তুর্য কেমন করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না ও। আষাঢ় মাসে কথা ছিল বৃষ্টি রিমঝিম ছন্দ তোলার। সেই ছন্দে মানবমন উতলা হতো, নৃত্যে তুলে নাচত। রোমাঞ্চকর হতো পরিবেশ, প্রকৃতি, মানুষজন। অথচ হচ্ছে তার উল্টো। পা বাড়িয়ে মন্থর গতিতে সুঠাম ষষ্ঠব দেহের সান্নিধ্যে নিজের শীর্ণ চিকন গা এগিয়ে আনলো শ্রেয়া। তুর্য তীররেখা নজরে একবার তাকালো ওর দিকে, পুনরায় দৃষ্টি অদর অম্বরে নিবদ্ধ করে বলল, রাখছি ভাই, বউ দাঁড়িয়ে আছে কিছু বলার জন্য। তাকে অপেক্ষা করাতে কষ্ট হয় আমার। শ্রেয়া অতিকায় অবাক হলো, চমকপ্রদ চাউনি নিক্ষেপ করলো তুর্যর দিকে। তুর্য মোবাইলটা পকেটে রেখে এক হাত বাড়িয়ে শ্রেয়ার শরীরটা নিজের মধ্যে আবদ্ধ করতে গিয়েও থেমে গেল। কপালে তুষ্ট বলি রেখার ভাঁজ ফুটে ওঠে। শ্রেয়ার রিনঝিনে কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? তুর্যর নিরলস জবাব, ঘেমে আছি, এখন জড়িয়ে ধরব না। শ্রেয়ার কণ্ঠনালী ভেদ করে কোনো কথা বলা এলো না। একটু একটু করে অতীব নিকটস্থে যায় ও তুর্যের। ছোট্ট বাচ্চাদের ন্যায় মিশে যায় বুকে। আঁকড়ে ধরে গেঞ্জি। তুর্যের ওষ্ঠদয় নিঃশব্দে হাসি অনেকখানি জায়গা দখল করে। শ্রেয়ার ছাদের মাঝে ছুঁয়ে থাকা ওড়নাটা টেনে এনে ওর মাথার উপর সমস্ত চুল মাথা ঢেকে দিল। সর্বদা ভরাট গম্ভীর কণ্ঠস্বরটা কেমন আদুরে নরম হয়ে উঠল। বলল, রোদ আমার বউকে কালো ভূত বানাতে চাইছে। আর আপনার শরীর খারাপ লাগছে না? এখানে এসে ফোনে কথা বলতে হয়? নির্ভয়ে প্রশ্ন করে শ্রেয়া। প্রশ্ন করার অনুমতিটা তুর্যই দিয়েছে ওকে, তবুও বেশ ভয় হয় ওর। তুর্যের বদমেজাজি রুদ স্বভাবটা সম্পর্কে সে অবগত। অবশ্য প্রথম পরিচয়টা ফুলসজ্জায় হয়েছিল, যদিও মানুষটা মানসিকভাবে বিক্ষিপ্ত ছিল। এবং দ্বিতীয়বার সুস্থ মস্তিষ্কে এই ছাদে দাঁড়িয়ে কি তেড়াবেঁকা ব্যবহার করে ওর সঙ্গে। তখন থেকে তুর্যের প্রতি ওর ভীতি। শ্রেয়া ভীতিকে এক পাশে রেখে তুর্যের সামনে কথা বলতে গিয়ে ধনমন করার আরেকটা কারণ খুঁজে বের করেছে, তা হলো সম্মান। ও এই মানুষটাকে প্রচণ্ড সম্মান করে। বুকে মুখ গুজে চক্ষুদ্দয় বুঝে ফেলল। অচিরে শ্রবণ হলো গলার আওয়াজ, তোমার মতো সুন্দরী বউ ফেলে প্রেম টেম আমার দ্বারা হবে না। আমি যেদিন ছোট্ট শ্রেয়সীর মাথায় জুটি দেখেছি, বড় শ্রেয়সীর কাজল মাখা আঁকি দেখেছি, সেদিনই শেষ, একদম শেষ। সেটা আমার বউও জানে ভালো করে। শ্রেয়া লাল রঙের প্রলেপে ঢাকা কপোলদয় লুকোতে আরেকটু ঘনিষ্ঠ হলো। তুর্য কর্ণপাতায় ঠোঁট ছুঁয়ে বলল, কী করছো? এটা কিন্তু ছাদ, চলো রুমে যাই। বড্ড রসাত্মক শোনালো কণ্ঠটা। কানে ঝংকার তুলে এক একটা ধ্বনি। শ্রেয়া লজ্জায় নেতিয়ে পড়েছে, তবু অস্পষ্ট মিহিস্বরে প্রতিবাদ করার তীব্র প্রচেষ্টা করে। তুমি তো কি চেক করতে এসেছো ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি কিনা? চেক করতে আসবো কেন? আপনি সিগারেট খান, স্বচক্ষে দেখলাম একদিন। বুক থেকে মুখ তুলে নির্দ্বিধায় কথাখানা ব্যক্ত করে শ্রেয়া। তুর্য ওকে ছাদের রেলিংয়ের সঙ্গে ঠেসে ধরল, দু হাত দুই পাশে রেখে আটকে ফেলল। দাঁতে দাঁত চেপে বলল, কিস করার সময় নাকি সিগারেটের গন্ধ লেগেছিল?
লাগলে ওয়াক থুথু করনি কেন, লেগেছিল? শ্রেয়া কিংকর্তব্য বিমূঢ় স্থির নেত্রে তাকিয়ে রইল। ওর ললাটে জমাট হয়ে থাকা বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে যাচ্ছে কানের কাছ দিয়ে। তুর্য একটু একটু করে ঘরমাক্ত ফোটাতে হাত ছুঁয়ে দিল। নিশ্চল মায়াবী নয়নজোড়ায় কতক্ষণ চেয়ে থেকে কপালে রাখল ওষ্ঠদয়। শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কেঁপে উঠল। শরীরের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে সেই কম্পন। ওর মনে হচ্ছে জীবনটা এখন সুখের অনুচ্ছেদ, ভালোবাসার অভাব নেই। যেদিকে দৃষ্টি মেলে রঙিন সুতায় যেন বাধা পড়ে। মাসখানেক আগেই প্রাণটা চলছিল কোনো রকম, সব কিছু সাদা মলাটে আবৃত থাকে। অতঃপর রঙিন প্রচ্ছদের শিল্পী হিসেবে আসে তুর্য নামক গম্ভীর পুরুষ। ওষ্ঠ এখনও শ্রেয়ার ললাটে ডুবে। কিয়ৎক্ষণ পর কপাল ছেড়ে নেমে আসে তীর তীর করা অধর পানে। মুখোমুখি অধৈর্যরা, গলা শুকিয়ে গেল শ্রেয়ার। তুর্য কি আজও পানি সাধবে? এখানে জল কোথায় পাবে? সেদিন কি তাড়াহুড়ো করেই না গ্লাসের পানি সমাপ্ত করে ও। মনে হয়েছিল কত যুগ পানি পান করা হয় নাই। ভাগ্যিস তুর্য পানি দিয়েছিল, নয়তো তৃষ্ণার্ত হয়ে লজ্জার ভারে সোফায় জ্ঞান হারিয়ে পড়ে থাকত। তুর্য সরে গিয়ে বলল, আমি সিগারেট খাই না। একবার যে ছাদে দেখে ভেবেছিলে সেটা ছিল ভুল দেখা। নিচের ফ্ল্যাটের একটা ছেলে খেয়েছিল। অর্ধ অংশটা ফেলে চলে যেতেই তোমার আগমন। বিস্ময়াহত চোখে তাকায় শ্রেয়া। আনমনে অস্ফুট স্বরে জিজ্ঞেস করে বসে, সত্যি? বউ কি বিশ্বাস করে না? তুর্যের প্রশ্নে থ মেরে যায় ও। বিশ্বাস করে ও, অনেক বেশিই করে। পুনশ্চ লৌহস্বরে বলে ওঠে তুর্য, আমার জীবনের কিছু ভুল অনেকখানি সময় নষ্ট করে দিয়েছে। সুস্থ স্বাভাবিক থেকে আমি তোমার সঙ্গে থাকতে চাই। অ্যালকোহল, সিগারেট এসব ক্ষণিকের ডিপ্রেশন কাটিয়ে একটা মানুষকে কিছু সুখ দিতে পারবে, কিন্তু একটা সময় পাল্টা আক্রমণ করবে এসব। তোমার কাছাকাছি আমি যে সুস্থতা অনুভব করি সেটা কাটিয়ে আমাকে পাগল বানানোর ক্ষমতা একমাত্র তুমিই রাখো। যদি মানুষের জীবন সীমা 1000 বছর হতো, তাহলে তোমার সাথে 1000 বছর বাঁচার আকুতি করে যেতাম শ্রেয়সী। শ্রেয়া নিশ্চুপ, অন্তর্দেশে শীতল অনুভূতি। অতিরিক্ত দুঃখে চুপ হয়ে যায় একটা মানুষ। শ্রেয়ার তা হচ্ছে না, বরঞ্চ অত্যাধিক আনন্দে নির্বাক সে। তুর্য ফের বলে, ছাদে আসলে যে? আয়ুষ ভাইয়া এসেছে। হঠাৎ? প্রিয় নাকি অনেক দিন ধরে ওনার সাথে কথা বন্ধ করে রেখেছেন তাই। তুর্য উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলল, বাহ, আয়ুষ তো উন্মাদ প্রেমিক হয়ে যাচ্ছে দিনকে দিন। চলো নিচে যাই। এক প্রকার দৌড়ে কাছাকাছি আসলো শ্রেয়া। সামনে দাঁড়িয়ে পড়ল। তুর্য ভ্রু কুচকালো ঈষৎ, রাশভারী গলায় বলল, কি হলো? আমরা আরও পরে যাই, কম্পনরত কণ্ঠে উত্তর করে শ্রেয়া। তুর্য বাঁকা হাসে, বলে, ওদেরকে প্রাইভেসির জন্য পুরো ফ্ল্যাট লাগবে? এক রুমে হয় না? আমাদের তো এক রুমেই চলে। সারা জীবন নীরব থেকে এখন আমার থেকে ধাপে এগিয়ে এলো আয়ুষ। বউটা গাথি, বোকাশোকা না হলে আমি অনেক ধাপ পেরিয়ে যেতাম। এই যাত্রার আর সহ্য করতে পারল না শ্রেয়া। এত মারাত্মক কথা। এদিক সেদিক তাকাতে তুর্য কবজি চেপে ধরে বুকে মিশিয়ে নিল। লুকোচুরি খেলতে হলে আমার বুকেই খেলো। প্রিয় ভয়ঙ্কর রেগে আছে। রাগের কারণ আয়ুষ সত্যিই ওকে পরীক্ষা খারাপ হওয়াতে অদূর দূর থেকে ফোনও দেয়নি। পরীক্ষা শেষ হয়েছে কতদিন, ঘন্টা সেকেন্ড পেরিয়ে গেল। 5টা দিন আয়ুষ ওকে যন্ত্রণায় রেখেছে, বাড়িয়েছে ছটফটানি। পরে যখন রাগ কমলে কল দেয় প্রিয়, পাল্টা জেদ করে ফোন ধরছে না। শেষমেশ বাধ্য হয়ে আবারও চট্টগ্রাম ছুটে এসেছে। এখনও আসার পর থেকে কথা বলছে না প্রিয়, এমনকি দরজা লাগিয়ে রুমের ভেতর বসে আছে। আয়ুষ দরজার সামনে দাঁড়িয়ে মলিন কণ্ঠে বলল, আমার যন্ত্রণা হচ্ছে লেট লতিফ, বেরিয়ে আসো। রেজাল্ট খারাপ হলেও বকা দেব না, বিশ্বাস করো। খুব ভালোবাসি তোমাকে। তোমার চেহারা না দেখলে ভেতরটা ব্যথা করে, কণ্ঠ না শুনলে অশান্তি লাগে। বেরিয়ে আসো প্লিজ। চট করে দরজাটা খুলে ফেল। আয়ুষ মুখশ্রী দেখার পূর্বেই ওর উপর ঝাঁপিয়ে পড়ল কাঙ্ক্ষিত মানুষটা। প্রিয়র নিকট তার নিরামিষ স্বামী এখন বদপ্রেমিক। আয়ুষ শক্ত হাতে পেঁচিয়ে ওকে নিজের সঙ্গে, গলায় ঠোঁটের তীব্র স্পর্শ মেখে বলল, আমি বারবার ছুটে আসতে রাজি, কিন্তু আর একদিনও কথা না বললে থাকতে পারবো না। ছোট্ট জীবনটা অভিমানে কাটিয়ে দিলে ভালোবাসবো কখন? আই লাভ ইউ প্রিয়। প্রিয় সঙ্গে সঙ্গে এক হাত আয়ুষের হৃদয়স্থল বরাবর রাখে। ধক করে ওঠে আয়ুষের ভেতরটা। শুনতে পায় প্রিয়র মায়া মিশ্রিত স্বর, এই স্থানের মালিক আমিই যেন চিরকাল থাকি। শ্রাবণের হাওয়ায় বিষাদের গন্ধ। মধ্যরাতে ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে পড়ে শ্রেয়া। দেখে তুর্য হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ার তোড়জোড় চালাচ্ছে। শ্রেয়া কোনো কিছু না ভেবে বিছানা থেকে ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? তুর্য ওর হাত ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, বলে, যেমনই আছো তেমনভাবেই চলো। মনটা কুডাক ডাকছে শ্রেয়ার। গলা ধরে এলো, কেন? প্রিয় গাড়িতে অপেক্ষা করছে, বাবার শরীর ভালো নেই, হার্ট অ্যাটাক করেছেন। ভূতল কেঁপে উঠল শ্রেয়ার। সেদিনই না ওর সন্ধি হলো বুড়ো মানুষটার হৃদয়ের সঙ্গে। সুন্দর একটা বাবা মেয়ের সম্পর্ক সৃষ্টি হয়েছিল। এভাবেই কি সুন্দর মুহূর্তগুলো জলদি জলদি ফুরিয়ে যায়?
প্রকৃতি যখন দ্যুতির ছোঁয়া পেতে ব্যাকুল, তখনই হাসপাতালের করিডোরে এসে পৌঁছায় তুর্য, শ্রেয়া, প্রিয়। মেহেরিমা চৌধুরী থ মেরে বসে আছেন। পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন ত্রিহা। শ্রেয়া জড়তা শঙ্কা নিয়ে ওনার কাছে এগিয়ে আসলো। তুর্য গিয়েছে ডাক্তারের কাছে। অসহায় চোখে শাশুড়ির অশ্রু বিসর্জন দেওয়া দেখছে শ্রেয়া। খারাপ লাগছে ওর। ও কেন আরেকটু হালকা করতে পারল না নুরুল চৌধুরীর বুকে চাপা কষ্টটা? ওই ওজন সইতে না পেরেই যেন আজ এ পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো তিনি মুখ খুলে ছোট বাচ্চাদের মতন আবদার করতে পারলেন না, আমার ছেলেদের আগের ন্যায় ফেরত চাই। কিন্তু শ্রেয়া ঠিকই উপলব্ধি করেছে ওনার কথাগুলো কতটা আর্তনাদ মিশেছিল। ত্রিহা ওকে দেখে নিজের জায়গা ছেড়ে ইশারা করলো বসার জন্য। মাথা নাড়িয়ে না জানালো সে। ত্রিহা শুনল না, হাত ধরে বসিয়ে দিল। তার মতে মানুষের বিপদকালে পাশে দাঁড়ালে প্রিয় প্রিয় হয়ে ওঠা যায়। প্রিয় না হলেও কমপক্ষে মনে কৃতজ্ঞতার একটা স্থান সৃষ্টি হয়। শ্রেয়া কিছু সময় পার করে মিনমিনে কণ্ঠে বলল, আম্মা কাঁদবেন না, বাবা সুস্থ হয়ে যাবেন। মেহেরিমা ঘাড় বাঁকিয়ে চাইলেন। চোখ মুখে বিধ্বস্ত ভাব। কোনো কথা বলতে মন চাইছে না ওনার, তবুও কাতস্বরে বলে উঠলেন, তুর্যকে বলো তুহাসকে কল দিতে, দরকার হলে আমি সেই বাড়ি ছেড়ে দেব। আমার স্বামীর প্রথম ভালোবাসার চিহ্ন মুছে যাক তা আমি চাই না। যে ভালোবাসা হারায় সে বুঝে। তার স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখতে না পারার যন্ত্রণাটা ভেতরে কুড়ে কুড়ে খায়। আমার সম্মান রক্ষা করতে গিয়ে উনি ছেলের সাথে এত বছর যোগাযোগ করলেন না। আসলে সৎই হয়। যতই একদম বুকের ভেতর ঢুকিয়ে ফেলো না কেন, কখনো সৎ তকমা মুছে যাবে না। আপন মা হাজারবার মারলেও তাতে সমাজের বা ছেলে মেয়ের কিছু আসে যায় না। সেক্ষেত্রে এটা শাসন। সৎমা যদি একটু উচ্চ আওয়াজও করে তাহলে ধরেই নেয় মানুষ সতীনের সন্তান সহ্য করতে পারে না। সব সৎমা আবার ভালো হয় না, কেউ কেউ হয়। আমি হয়তো সেই কেউ এর তালিকায় যুক্ত হতে পারিনি। আরিয়ানার যত কাছ থেকে যেতে চেয়েছি আমাকে সৎ শাশুড়ি ভেবে ততটাই অবহেলা দোষ দিয়েছে। তোমার আপন শাশুড়ি হয়েও ভালো হতে পারলাম না, খারাপই চাইলাম তোমার। তার মানে আমি সত্যিই খারাপ। ভালো স্ত্রী, ভালো মা, ভালো শাশুড়ি কিছুই হতে পারিনি। এতটাই নিচু মনের হয়ে গিয়েছিলাম যে এতিম মেয়েটাকেও আঘাত করেছি। এটারই শাস্তি দিচ্ছেন আমাকে আল্লাহ। শ্রেয়ার বাকশক্তি হারিয়ে ফেলল খানিক সময়ের জন্য। নিস্তব্ধ অটল চাহনি মেহেরিমার দিক। একটা মানুষ কী করে পারে দোষ না করেও নিজের উপর নিয়ে নিতে সবটা? মা হয়তো এমনই হয়, কোনো নিষ্ঠুরতা, স্বার্থপরতা নেই, আছে কেবল মায়া। আচ্ছা, তুহাসকে যোজন দূর থেকেও কখনো অনুভব করেছে সে কতটা জঘন্য ব্যবহার করেছিল মায়ের সঙ্গে? কতটা ক্ষতবিক্ষত করেছে মা বাবার মন? আরিয়ানা কি আজ করতে পেরেছে নিজের ভুল? তাকে সব কিছুই তার ইচ্ছাকৃত ছিল? বুক ফেটে কান্না আসার উপক্রম শ্রেয়ার। কণ্ঠনালী কাঁদছে। নিজেকে সামলে ধাতস্থ হলো, আপনি কোনো দোষ করেননি, বরং তুহাস ভাইয়া নিজের কারণেই মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। আমি ছোট না হলে আমার মাকে আগলে রাখতাম, তাহলে বাবা মারতে পারতেন না। যে বাবা মা হারায় সেই তার মূল্য বোঝে। এই পৃথিবীতে বাবা মার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। অন্য কেউ ভালোবাসলেও সেটা মানুষ ভালো বলে চালিয়ে দেয়। শ্রেয়ার নরম আফসোসের স্বর কর্ণপাত হওয়া মাত্রই মেহেরিমা অনুশোচনার অনলে দগ্ধ হয়ে পড়লেন। কিছু বলতে পারলেন না তিনি। তুর্য ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসতে উঠে দাঁড়ালেন। শ্রেয়ার দিকে এক নজর চেয়ে মেহেরিমা চৌধুরীর দিকে তাকালো তুর্য। ক্লান্ত মেশানো গম্ভীর কণ্ঠে বলল, ভাই আসছে। গতকাল ফ্লাইটে ওঠার আগে আমাকে ফোন দিয়েছিল। পরিবার সমিতি আসছে। এখন তাকে চৌধুরী বাড়িতে কীভাবে আনবো সেটা তোমরা ভালো জানো। মেহেরিমা চমকে উঠলেন, বললেন, হাসপাতালে আসবে? তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমি মানা করেছি। বর্তমানে মিসেস আরিয়ানার চাচার বাড়িতে আছেন। আমি চাই না হাসপাতালে কোনো সিন ক্রিয়েট হোক। বাবার অবস্থা এখন কিছুটা ভালো, যা করার বলার বাড়িতে নিয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। একদিন পর কিছুটা সুস্থ হয় নুরুল চৌধুরী। ওইদিকে ছেলের অবস্থা দেখে ফাতেমা চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। তাই তুর্যের উপর ভরসা রেখে মেহেরিমা বাড়িতে চলে গিয়েছেন। শ্রেয়া, প্রিয়, আয়ুষ হসপিটালে রয়ে গেল। করিডোরে পাতানো বেঞ্চিতে বসে ঘুমে আয়ুষের কাঁধে ঢলে পড়েছে প্রিয়। অপরদিকে শ্রেয়া বসে বসে ভাবছে কিভাবে এত মনোমালিন্যের দেয়াল ভেঙে এক হবে পুরো পরিবার। একই ছাদের নিচে কত মানুষ বাস করে, অথচ সবার মনের মিলন থাকে না। বিচ্ছেদ সহজ, সন্ধি কঠিন, খুবই কঠিন। একজন নার্স এসে জানালো তুর্যকে ডাকছেন নুরুল চৌধুরী, সাথে শ্রেয়াকেও। তুর্যর পেছন পেছন শ্রেয়া কেবিনে ঢুকে পড়ে। ওদের দেখে অচিরেই রোগা চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে নুরুল চৌধুরীর। দুর্বল কণ্ঠে হাঁক ছাড়লেন, কাছে আয় তোরা। তুর্য চেয়ার টেনে বাবার কাছাকাছি বসল। শ্রেয়া একপাশে দাঁড়িয়ে রইল। নুরুল চৌধুরী আবারও মুখ খুললেন, বললেন, বাবার কাছে এসে বস। তুর্যর দিকে এক পলক তাকিয়ে তার পাশের টুলে বসল শ্রেয়া। ওদের দুজনের দিকে চেয়ে দুই অধর প্রসারিত করলেন তিনি। জিতেই গেলেন। নিজের অভিমান ভেঙে ছেলেকে ডাকলেন না, কিন্তু সেই অভিমানের ভারে দুনিয়া ছাড়তে রাজি আছেন।
তাচ্ছিল্যমাখা কণ্ঠে এক একটা বাক্য উচ্চারণ করল তুর্য। শ্রেয়া আঁতকে উঠল। একটা অসুস্থ মানুষকে এভাবে বলা ঠিক, কিন্তু নুরুল চৌধুরীর হাসি দেখে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল ও। তিনি খোশ মেজাজে ওকে লক্ষ্য করে বলল, এই কথাগুলো কি আছে জানিস মা? কষ্ট, অভিমান, আমাকে হারিয়ে ফেলার ভয়, ভাইয়ের প্রতি ভালোবাসা, সম্মান। তোর স্বামী আমাকে এত ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। ওর কি বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে লজ্জা লাগে? শ্রেয়া সাহসের কাজ করে বসল। তৎক্ষণাৎ বলে ফেলল, হয়তো। নেমেষেই তুর্য রোষপূর্ণ চাহনি নিক্ষেপ করলো ওর ওপর। দৃষ্টিতে দমে গেল ও। নুরুল চৌধুরী মৃদু ধমকে বললেন, ওকে চোখ রাঙালো কেন? আমার সহজ সরল মেয়েটাকে একদম ভয় দেখাবে না। যা সত্যি তাই বলেছে ও। শুনলাম তোমার ভাই এসেছে সম্পত্তির ভাগ নিতে। না, অফিসের কাজে এসেছে, চলে যাবে আবার। ওকে চৌধুরী বাড়িতে নিয়ে এসো, সম্পত্তির ভাগ করব। ওর বউকেও আসতে বলো, তাকে দেখতে চাই। ওর মতো এতিম আরও একটি মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছে। সারাক্ষণ ভাবে কীভাবে সবার মন জয় করবে, ওর মতো ভাঙার চেষ্টা করেনি। সকাল থেকে জাঁকজমকপূর্ণ আয়োজন চৌধুরী বাড়িতে। শ্রেয়া ও প্রিয় ব্যস্ত হাতে রান্নাঘরে সামলাচ্ছে ত্রিহার সঙ্গে। মেহেরিমা ঘরে লুকিয়ে রেখেছেন নিজেকে। বসার ঘর থেকে রহিমা বড় বড় পা ফেলে রান্নাঘরের দুয়ারে উপস্থিত হলো। হাঁপাতে হাঁপাতে বলল, নতুন বধূ ত্রিহা প্রিয় আয়া পড়ছে, তুর্য বাবা লইয়া আইসে ওরা, জলদি আয়ো। রান্না প্রায় শেষের দিকে। ত্রিহা আদুরে ভঙ্গিতে প্রিয়র উদ্দেশ্যে বলল, তোমরা যাও, আমি আসছি। সকাল থেকে প্রিয় শ্রেয়া উভয়ে খুব উত্তেজিত তোহাস ও আরিয়ানাকে দেখার জন্য। দুজনে হাত ধুয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। এসে পা জোড়া থমকে গেল। অত্যন্ত সুন্দর গড়নের একটা মেয়ে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে 3 পিস। বাচ্চাটার বয়স বড়জোর 1 কি 1.5 বছর হবে। মেয়েটার পাশে একজন সুঠামদেহী পুরুষ দাঁড়িয়ে। শ্রেয়া হতবাক। কে বলবে এরা একই মায়ের পেটের না? তুর্য ও তোহাসের চেহারায় অনেকটাই মিল। ছোট ছোট পায়ে আরেকটু এগিয়ে আসে ও। ওর পিছন থেকে লাঠি ভর দিয়ে ফাতেমা চৌধুরী সামনে আসেন। তোহাসের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সোফায় বসে পড়লেন। বলে উঠলেন, আরে মেহমানরা দাঁড়ায় আছেন কেন? কত বছর পর আসলেন, বসেন বসেন। তুর্যবাবু, ওদের বসতে বলবা না তুমি? প্রিয় মুখ টিপ করে হাসছে। তুর্য ধপ করে ফাতেমার পাশে বসে পড়ল। ফিসফিস করে বলল, ফাতু, বাবু ডাকো কেন? 2 দিন পর বাবুর বাপ হব। চারিধারে দৃষ্টি বোলাচ্ছে তোহাস। দাদির খোঁচা মারা ও ঠিকই বুঝতে পেরেছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে সবার সামনে। কেউই এগিয়ে এসে কথা বলছে না। না বলাটাই স্বাভাবিক। শ্রেয়ার সামনের মানুষটার মনের হাল বুঝে নম্র কণ্ঠে বলে উঠল, কেমন আছেন ভাইয়া? আরিয়ানা ভ্রু কুচকে তাকালো। তোহাস মুখে হাসি টেনে উত্তর দেয়, ভালো। তুমি তুর্যর বউ, রাইট? হুম। আমার শান্তশিষ্ট প্যাচবিহীন ভালো মনের বউ। সোফায় বসে আইসি ভঙ্গিতে বলে তুর্য। নুরুল চৌধুরী কক্ষ ছেড়ে বেরিয়ে আসলেন। অবস্থা তেমন ভালো না ওনার। বুকের ব্যথা প্রায়শই অসহনীয় হয়ে ওঠে। আয়ুষের সাহায্যে ড্রয়িং রুমে আসলেন তিনি। তোহাস আসার খবর পেয়ে বসা করে পা রাখতেই দীর্ঘদিনের পুরনো চশমাটা অস্পষ্ট ঝাপসা হয়ে আসে। অন্তর্দেশটায় দমকা সমীকরণ বয়ে যায়। সাথে জমানো অভিমানের পাল্লাটা আরও অনেকখানি ভারী হয়ে উঠল। চেহারায় গম্ভীরতা ধরে রেখে মাঝ বরাবর এসে দাঁড়ান। বাবাকে দেখে বাচ্চাদের মতন ছুটে আসলো তোহাস। 2 হাত চাপড়ে ধরে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না। তার আগে হাত তুলে বাধা দিলেন নুরুল চৌধুরী। গমগমে সুরে বলে উঠলেন, বসো। সোফায় বসে তোহাসকে বসার জন্য বললেন পুনশ্চ। অসহায় দুর্বল নেত্রে তাকিয়ে তোহাস তুর্যের পাশে বসল। টলমলে দৃষ্টি নিক্ষেপ করলো বাবার দিকে। কখনো তাকে তুমি বলে সম্বোধন করেনি নুরুল চৌধুরী। বাবা ছেলের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর ন্যায়। সে বাবা আজ ওর দিকে তাকাচ্ছে না, ঠিক করে কথা বলছে না। কতগুলো বছর কেটে গেল অনুতপ্ততায়, অনুশোচনায়। হ্যাঁ, প্রতিনিয়ত জ্বলেছে ওর ভিতরটা। কত শত অভিযোগ নিজের প্রতি জমে আছে হৃদয় কুঠুরিতে। বিলাসিতার প্রাচুর্যে মায়া মমতায় ভরপুর এই চৌধুরী বাড়ির আঙিনা পার হয়ে একটা মুহূর্ত স্বস্তি মেলেনি তার। নিজের অপরাধের শাস্তি থেকেও রেহাই পায়নি সে। কঠিন শাস্তি ভোগ করেছে মাকে অপমান করার ফলস্বরূপ। নিষ্প্রভ কণ্ঠে বলল, বাবা কেমন আছো? মাকে দেখতে পাচ্ছি না যে। মুহূর্তেই সকলের কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হয় তাচ্ছিল্য কণ্ঠস্বর। তোমার মা আছে? সে তো তোমাকে জন্ম দেওয়ার সময় এই দুনিয়া ছেড়েছে। হয়তো বুঝে গিয়েছিলে মাকে সম্মান করতে অক্ষম তুমি, কুলাঙ্গার সন্তান। স্তব্ধ পরিবেশ। ফাতেমা চৌধুরী বাঁকা হাসলেন। নিশ্চুপে লুকিয়ে নিঃশব্দে মনে মনে বেশ আনন্দ পেয়েছেন। তুর্যর নজর সাদা ফকফকা মেঝেতে। তোহাসের কণ্ঠনালী ভেদ করে এলো, তুমি ঠিক বলেছ বাবা। তৎক্ষণাৎ আরিয়ানার চোখের কার্নিশ ছুঁয়ে এক ফোঁটা জল গড়ালো। স্বামীর দুঃখের পরিমাণ নিতে পারে না ও। নিমিলিত চোখে টুপ টুপ অশ্রু পড়তেই অত্যাধিক জোরে চিল্লাতে শুরু করে তিতিশা। ওর চিৎকারের শব্দে শ্রেয়া অস্থির হয়ে ওঠে। ব্যগ্র গলায় প্রশ্ন করে, আপু, ও কাঁদছে কেন?
আরিয়ানা জবাব না দিয়ে তিতিশাকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রেয়ার নিশ্চল দৃষ্টি ছোট্ট তিতিশার পানে। ঠোঁট ভেঙে কান্না করছে মেয়েটা। ওষ্ঠাধর কেমন লালচে রঙের, হাত মুঠো করে রেখেছে। কান্নার তালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এতটুকুন মেয়ের রাগ জেদ। শ্রেয়ার অভ্যন্তরে শীতল শীতল ভাব। বাচ্চারা অদ্ভুত মায়ায় মাখে মানুষকে। পাষাণ হৃদয়ে গলে মম হয়ে যায় তাদের সান্নিধ্যে। তুর্যর ডাকে ভাবনা ছেড়ে ফেলে তাকায় ও। আদেশের স্বরে বলে, তুর্য, মিসেস আরিয়ানাকে রুমে নিয়ে যাও। তিতিশার এখানে ভালো লাগছে না হয়তো। আরিয়ানা না চাইতো শ্রেয়ার সঙ্গে ড্রয়িং রুম ছাড়তে হলো। ওদের গমনের পথে তাকিয়ে তুর্য কণ্ঠে গম্ভীরতা রেখে বলল, আপনার সিদ্ধান্তটা ভাইকে জানিয়ে দেন বাবা। তোহাসের কণ্ঠের চমক, কিসের সিদ্ধান্ত? দীর্ঘ এক নিঃশ্বাস মুক্ত করলেন নুরুল চৌধুরী। বললেন, তুমি এই বাড়িতেই থেকো। সন্ধ্যার পর উকিল আসবে, সম্পত্তির বন্টন হবে। আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমার ও তোমার বইয়ের কথা মতো আমরা তোমাদের প্রাপ্য সম্মানই দিব। এই বাড়িতে তোমার অধিকার আছে। নিজের পাওনা কেন ছাড়বে? সেই যে বলে গেলে তোমার হক তুর্য মেরে দিবে। আজ পর্যন্ত আমার ছেলে তোমার ভাগের এক রত্তিও ভোগ করেনি। বুকে পাথর চেপে ভালোবেসে সম্মান দেখিয়ে তোমার সাথে যোগাযোগ রেখেছে। ওর মা খারাপ না সেটা প্রমাণ করেছে। যদি খারাপ হতো তাহলে নিশ্চয়ই তোমার বিরুদ্ধে ফুসলিয়ে বড় করতো ওকে। ছোট থেকেই এটাই শিখাতো তোমাকে দূরে সরালে সম্পত্তি পাবে। এমন কিছু কি করেছে? করেনি। ওর মায়ের দেওয়া ভালো শিক্ষাই ভুল অভিযোগের ফলেও সে তোমাকে সম্মানের সাথে এই বাড়িতে এনেছে। বড় হলে বিবেকে উচ্চ হওয়া যায় না। দুধ দিয়ে কালসাপ পুষলে দিন শেষে ছবলি খেতে হয়, যার ভুক্তভোগী মেহেরিমা। কোনো দিন ওকে বলিনি সতীনের ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ওর। না বলা সত্ত্বেও সে সেটা করেছে। এত কিছুর বিনিময়ে তুমি কি দিয়েছো ওকে? অপমান, মিথ্যা অপবাদ। সত্য মিথ্যা যাচাই করা ছাড়া কষ্ট দিলে। এত বছরের ভালোবাসা প্রত্যাখ্যান করেছ দুদিনের ভালোবাসার মোহে। আশা করি সুখেই ছিলে। বুড়ো বয়সে অনুরোধ করব, পারলে থেকে যাও। তোমার মাকে খুব ভালোবাসতাম। তোমাকে দেখলে যেন আমি তাকেই অনুভব করতে পারি। অভিমানের দেয়ালটা আর তুলে রাখতে পারলাম না। থেকে যাও। আমি কথা দিচ্ছি আরিয়ানার কোনো ক্ষতি হবে না। দরকার পড়লে আমি চট্টগ্রাম চলে যাব মেহেরিমাকে নিয়ে। অন্তত এই সমাজ বলতে তো পারবে না আমার খাটিয়া ধরা থেকে কোনো ছেলে বঞ্চিত হয়েছে। কথাগুলো শেষ হতেই তোহাস ঢলে পড়ল নুরুল চৌধুরীর পায়ের সমীপে। ওনার হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ওঠে। পুরুষ নাকি শত কঠিন পরিস্থিতিতেও ভাঙে না, অথচ প্রিয়সহ সবাই দেখল কতটা সহজে বাবার পা ছুঁয়ে কাঁদছে তোহাস। কই ছিল এতকাল? প্রিয় বুঝে পায় না মানুষ কেন সবসময় সময় খুঁয়েই নিজের ভুল বোঝে। নুরুল সাহেব অটল। টু শব্দটুকু করলেন না তোহাসের উদ্দেশ্যে। তুর্যর দিকে নজর ফেলে স্রেফ বললেন, সন্ধ্যার পর থাকিস। তৎপরে সোফায় ঘাড় এলিয়ে চুপ করে রইলেন। তোহাসও পা আঁকড়ে ধরে রাখল। মুখ দিয়ে কথা আসছে না। আয়ুষ ওর কাঁধে হাত রেখে নরম গলায় আওড়ালো, উঠুন ভাই, বড় আপুর জন্য স্ট্রেস ঝুঁকিপূর্ণ। সকালে রুমটা গোছগাছ করে রেখেছিল শ্রেয়া। আরিয়ানাকে নিয়ে আবছা অন্ধকার কক্ষে ঢুকেও নিজ হাতে রুমের কালো পর্দাগুলো সরিয়ে সূর্যের রশ্মি ঘরে আসার সুযোগ করে দেয়। তিতিশার কান্না তিতিশার কান্না থমকে গিয়েছে ততক্ষণে। ভাষা ভাষা আখিদয়ে সে দেখছে কালো একটা তাঁতের কাপড় পরিহিতা মেয়েকে। ওর চাহনিতে মন্ত্রমুগ্ধের ন্যায় পা ফেলে অভিমুখে এসে উপস্থিত হয় শ্রেয়া। বিমুগ্ধ নয়নে চেয়ে দুহাত বাড়ায়, উদ্দেশ্য করে নেবে। তিতিশার ঠোঁট ছড়িয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়বে অবস্থা তখনই আরিয়ানা নিজের সঙ্গে চেপে ধরে ওকে। শ্রেয়ার মন আহত হয়, মনক্ষুণ্ণ হয়, বুকটা কেঁপে ওঠে। আরিয়ানা ক্রোধান্বিত চাহনি নিবদ্ধ করে। মুখ থেকে বেরিয়ে আসে এক একটা ধ্বনিতে রাগের মিশ্রণ। আমার মেয়েকে ধরবে না। মলিন ভাব কাটিয়ে হাসে শ্রেয়া, অত্যন্ত মৃদু হাসি। ধাতস্থ হয়ে বলে, আমি কি তিতিশার ক্ষতি আপনার চোখের সামনে করে ফেলবো? আর কেনই বা করব? আমার হাত এতটাই শক্ত না যে তিতিশার শরীর থেকে চামড়া খসে পড়ে যাবে, কিংবা আমার মন কুৎসিত না যে একটা বাচ্চার ক্ষতি করব। আমার এমন কোনো ইচ্ছাও নেই। আপনার আচরণের ব্যাপারে শুনেছিলাম, আজ দেখেও নিলাম। আমার মনে হয়নি জানেন, আপনি ওভার পজিটিভ। নিজের জিনিস একান্তে নিজের করে রাখতে চান। কারো সান্নিধ্য সহ্য হয় না আপনার। আপনার জন্য সংসারে ফাটল ধরেছে শুনেছি। আপনিও আমার মতো এদিন কোনোদিন আপনজনের অভাব ফিল করেননি। একবারও মনে হয়নি আপনজনের কাছে থাকাটা কতটা শান্তি দেয়। জানেন আপু, আমি আপন মানুষের স্পর্শ পাওয়ার জন্য কত ব্যাকুল ছিলাম। আল্লাহ আমার সেই চাওয়া এই পরিবারের মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। আশা করি আপনিও একদিন বুঝবেন। তিতিশাকে এমন করে বড় করবেন যেন আপনাদের সম্মান করে। ভুল বললে ক্ষমা করে দেবেন আমাকে। আজও সময় আছে নিজেকে শুধরানোর। আমি আপনাকে আপু বলেই ডাকি। আমার কেউ নেই, বড় বোনের অভাব বোধ করি। আপনি বললেও ডাকবো, না বললেও ডাকবো। হাসি বজায় রেখে তিতিশাকে এক প্রকার কেড়ে নিল শ্রেয়া। সাথে সাথে তিতিশা ওর বুকে মিশে গেল।
ওর মাথায় চুমু খেয়ে প্রশান্তির শ্বাস টেনে নেয় শ্রেয়া। আরিয়ানার কণ্ঠে নেমে গেল। অকস্মাৎ কী হয়েছে কে জানে। বলল, ওকে বেশি চেপে ধরো না, নয়তো গরমে কষ্ট হয় ওর। শ্রেয়া মিষ্টি হাসি উপহার দেয়, বলে, আচ্ছা। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। মনটা বিষাদে ছেয়ে গেল আরিয়ানার উচ্চারিত দুটো বাক্যে। তোমার আপন শাশুড়ি তো তাই এমন পক্ষপাতিত্ব করো। আমার তো সৎ ঘরের হতে আমার মতো সৎ ঘরের হতে তাহলে একদণ্ডও মনের স্বস্তি পেত না। থেমে থাকলো না শ্রেয়া, চট করে প্রশ্ন ছুড়ে দিল, মনের স্বস্তির জন্য নিচে নেমেছেন? আপন না বলে মানুষ হন। আপন পর দিয়ে কী হয়? মানবতা মন দিয়ে যাচাই করুন। আপনি মেন্টালি সিক, সেটা বুঝতে পারছেন আপু? ছি! সমস্ত গা ঘৃণায় রিরি করে উঠল তার। তিতিশাকে রেখে রুম থেকে বেরিয়ে এলো। নারী মন নাকি দুর্বল হয়, মায়া ভরা থাকে, কিন্তু আরিয়ানার ক্ষেত্রে মতামত সম্পূর্ণ পাল্টে গেল শ্রেয়ার। সম্ভবত অপরাহ্নের বাড়ি ফিরেছে পাখির দল। হতে পারে ভীষণ তারা তাদের। সন্ধ্যা নামল না ধরণীতে। এখনই যাওয়ার কত অস্থিরতা। শ্রেয়া নীলাম্বর থেকে চক্ষু সরিয়ে এনে জিজ্ঞাসা করল, হঠাৎ কোথায় যাচ্ছি আমরা? তুর্য এক মনে ড্রাইভ করতে মগ্ন। কোমল কণ্ঠস্বর কর্ণপাত হতে বলে উঠল, খালা শাশুড়ির বাড়িতে দাওয়াত খেতে। শ্রেয়া বিষম খেল। খালা শাশুড়ি মানে? তো ওর খালা।